মাহি বাসের সবার কথায় ভয়ে পাশে মানুষটার দিকে তাকায়। সবাই যেখানে তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলছে, লোকটি তাকে জিজ্ঞাসা করছে সে কেমন আছে। কিন্তু আশেপাশে মানুষের কথায় চরম রেগে যায়। চুপ, কেউ আর একটা কথা বললে এখনই বাস থেকে ফেলে দেব, এমন রাগান্বিত স্বরে বলা হুমকিতে সবাই চুপ হয়ে যায়। সবাই চুপ হলেও মাহি চুপ থাকলো না। এই রাগের স্বরের সাথে পূর্ব পরিচিত সে। কে আপনি? কবির মাহির দিকে চেয়ে পানি হাতে ধরিয়ে দেয়। মুখের মাস্কটা খুলতে অবাক হয়ে তাকায় মাহি। আপনি? কবির রেগে বলে, আমি না তো কে? ভূত, পানি খাও বলে কবির উঠে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাস থামতে কবির নেমে আবারও 5 মিনিট পরে উঠে আসে। মাহি অবাক হয়ে রয়েছে তখন থেকে। আশেপাশে সবাই ফিসফিস করছে। কবিরকে অন্য টি শার্ট পরে আসতে দেখে আরো অবাক হয় মাহি। কবির মাহির দিকে হাত বাড়িয়ে দেয়, চলো। মাহি একে তো অবাক, কিন্তু চলো বলায় মুখ ফিরিয়ে নেয়। কবির ওর পাশে বসে বলে, কোনো সিনক্রেট ছাড়া আমার সাথে যাবে নাকি তুলে নিয়ে যাব? দেখুন আপনি, পরে দেখব বলেই মাহিকে হাত ধরে উঠিয়ে নেয়। ছাড়ুন, বাঁচাও। চুপ। বাঁচাও বাঁচাও আবার কি? স্বামীর কাছে কিসের বাঁচাও? আপনি? কবিরের চোখ রাঙানি দেখে ভয় আর কিছু বলল না। তার মধ্যে তার শরীর যেন চলছে না একদমই। বাস থেকে নেমে দেখে পাশেই কার দাঁড় করানো আছে। কবির মাহির মেকআপটা খুলে দেয়, ভেতরে বসিয়ে এসি অন করে দেয়। মাহি দুর্বল চোখে সবটা দেখছে, কিছু বলার শক্তিও পাচ্ছে না। কবির রুমাল ভিজিয়ে মাহির মুখ মুছে দেয়, কুলি করতে বলে। একটা জুসের বোতল তার দিকে এগিয়ে দেয়। খেয়ে নাও, বেটার লাগবে। মাহি খাবে না বললে রেগে বলে, খাবে নাকি খাওয়াবো? মাহি একটু খেয়ে নেয়। দুর্বল মাহিকে জড়িয়ে ধরে গাড়ি চালাতে ইশারা করে ড্রাইভারকে। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। বিন্দুমাত্র শক্তি নাই, তবুও ছাড়াতেই হবে। শুয়ে থাকো। মাহি শুয়েই ঘুমিয়ে পড়ে। কবির মাহির মুখের দিকে তাকিয়ে চোখ নিচে কালি পড়েছে। চোখ মুখে স্পষ্ট টায়ার্ডনেস মাহির কপালে চুমু দিয়ে ভালোভাবে জড়িয়ে ধরে। মাহির ঘুম ভাঙতে নিজেকে পরিচিত রুমটাই দেখে। হানিফা বেগম পাশে বসে আছে। এখন কেমন লাগছে? ভালো। আমি এখানে কিভাবে? স্যার নিয়ে এসেছে। মাহির সব মনে পড়তেই চোখ মুখ শক্ত করে ওঠে। তখনই রুমে প্রবেশ করে মেঘ। মেঘকে দেখে এক দফা অবাক হয়ে তাকায় মাহি। মেঘ মাহির পাশে বসে। কেমন আছিস? তুমি এখানে? এতটা রাগ মাহি, একবারও কল করিসনি? নিজের ফোন নম্বরও চেঞ্জ করেছিস। রাগ? রাগ কেন করব? মাফ করে দে মাহি, আই এম সরি। আমি তোর প্রতি অন্যায় করেছি বলে মাথা নিচু করে ফেলে। তুমি কিভাবে জানো আমি এখানে? রাস্তায় একসাথে তোকে আর কবিরকে কবিরের গাড়িতে উঠতে দেখেছি। কবির তোর সাথে রুট ব্যবহার করছিল। আমি আসার আগেই তোকে গাড়িতে তুলে, তাই ওর গাড়ির পিছু করতে করতে এখানে এসেছি। মাফ করে দে মাহি, এই যন্ত্রণা নিয়ে আমি আর পারছি না মাহি। প্লিজ মাহি, ফিরে চল না, আমরা নতুনভাবে আবারও শুরু করব বলে মাহির হাত ধরতেই মাহি হাত ছাড়িয়ে নেয়। দয়া করে চলে যান, আমি কাউকে চাই না আমার জীবনে। এভাবে কেন বলছিস মাহি? আমি মানছি আমি ভুল করেছি। তুমি কোনো ভুল করনি। আমার ভাগ্য তেমনই, আমি মেনে নিয়েছি। ওদের ভুলের শাস্তি আমরা কেন পাবো মাহি? ওদের ভুল মানে? মাহিকে মেঘ সব বলতেই মাহির চরম অবাক হয়ে তাকায়। নীলাপু কিভাবে এমনটা করতে পারে? ওর কর অন্যায়ের শাস্তি আমি কেন পেলাম? বলেই ডুকরে কেঁদে ওঠে মাহি। মাহিকে আগলে নেয় মেঘ। হানিফার সব শুনে সেও স্তব্ধ। এইটুকু একটা মেয়ের জীবনে কত কিছুই না হয়ে গেল। হানিফার রাগ হলো প্রচুর নীলার উপর। এভাবে কাঁদিস না মাহি, তোর বাচ্চাটার ক্ষতি হবে। বাচ্চা? মেঘ অবাক হয়ে বলল, বাচ্চা? মাহি নিজের পেটে হাত রাখে, আবারও ডুকরে কেঁদে ওঠে। তুই প্রেগনেন্ট? হ্যাঁ, মাহি প্রেগনেন্ট। পিছে তাকিয়ে কবিরকে দেখে অবাক হয় মাহি। মেঘ? মেঘ মাহির হাত ধরেই কবির এক ঝটকায় ওর হাত সরিয়ে নিয়ে বলে, দূরে থাক মেঘ, আমার বউ বাচ্চা থেকে। মেঘ হেসে ওঠে। ডিভোর্স দিয়ে বউ বলছিস কোন মুখে? কে বলেছে আমি ডিভোর্স দিয়েছি? শুধু সাইন করেছি, ওকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া দুই দুইবার বিয়ে করা বউকে দুই দুইবারই দেয়া যায়। দুবার মানে? মানে মাই ওয়াজন্ট রেপড, এটা বলবো না, তবে ওকে তুলে নিয়ে গিয়ে একটা কাগজে সই করেছিলাম, সেটা রেজিস্ট্রি পেপার ছিল। মাহির মনে পড়তে সে চমকে তাকায়। মনের কোণে কি যেন হালকা হয়ে যায়, হয়তো সন্তান অবৈধ না এটা ভেবে। তুই যা করেছিস তার জন্য আমি তোকে ছাড়বো না। ছাড়বি কি না সেটা তোর ব্যাপার। আমার বউয়ার সন্তান থেকে দূরে থাকবি। সেটা না হলে আমি তোকে ছাড়বো না। ধমকাচ্ছিস? সেটাই মনে কর।
আমি অনেক খুশি জানিস, আমার সন্তান এই পৃথিবীতে আসবে। কোন সন্তান? মাহির কথা অবাক হয়ে তাকায় মেঘ। কিন্তু কবির অবাক হয় না। একদম নিজের সন্তান বলে দাবি করবেন না। কি গ্যারান্টি এটা আপনার সন্তান? এই সন্তান আমার কাছে একটা রেপিস্টের সন্তান। আর আমি তো ফুষ্টি নষ্টি করে বেড়াই, হতেও পারে। কিছু বলার আগে কবির ভয়ানক কাণ্ড করে বসে। সবার সামনে মাহির মুখ আটকে দেয়। হানিফা বেগম মাথা নিচু করে বেরিয়ে যায়। মেঘ রেগে বেরিয়ে যায়। মাইকে ছেড়ে ওর মুখের দিকে তাকায় কবির। মেয়েটা শক্ট হয়ে আছে। হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। মাহি অবাক হয়। কাঁদছে কবির। কবির মাহির মুখটা সামনে এনে বলে, আমি মানছি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু বিশ্বাস করো, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নাই। আমার করা অন্যায়ের শাস্তি আমি আমার সন্তানকে দিব না। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি টু শব্দটুকু করব না। তুমি যা বলবে তাই করব। যা বলবো করবেন? বলি দেখো, আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি পারবো না আপনার সাথে থাকতে। আমি জানি আপনি আমাকে জোর করে আপনার সাথে থাকতে বাধ্য করবেন। আমি পারবো না থাকতে। কবির বিচলিত হয় না, খুব শান্তভাবে বলে, দিব। অবাক হয়ে তাকায় মাহি। কবির যে মেনে যাবে ভাবতে পারিনি। তবে একটা শর্ত আছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবেও না, এতে তোমার দোষ নেই। তবে শর্ত এটা যে আমার সন্তানের পৃথিবীতে আসার পর তুমি আমাকে দিয়ে দেবে। মা হিসেবে কোনো অধিকার দেখাতে পারবে না। এরপর তুমি তোমার জীবন মেঘের সাথে শুরু করতে পারো। ও আমার সন্তান। হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে ও তোমারও সন্তান। আমার বেঁচে থাকার জন্য আমার সন্তান আমার চাই। আমি চাই না আমার সন্তান তোমাকে ঘৃণা করুক। তাছাড়া তোমাদেরও তো ভবিষ্যতে। আর কিছু বলতে পারল না কবির। গলা ধরে এসেছে তার। উঠে বাইরে যেতেই নজর পড়ে মেঘকে। এক পলক তার দিকে তাকিয়ে চলে যায়। সে আর মাহির উপর জোর করতে চায় না। ইচ্ছে করলে সে মাহিকে জোর করে নিজের সাথে রাখতে পারে, কিন্তু যাকে সে এতটা ভালোবাসে তাকে সে আর কষ্ট দিতে চায় না। মেঘ ওর ভালোবাসাও যদি মেঘের সাথে সুখী হয় তাহলে তাই হবে। অনেকদিন পর দাদুকে দেখে মাহি চোখের পানি ছলছল করছে। হুইল চেয়ারে বসা লোকটিও চোখ ছলছল করে ওঠে। হাত বাড়িয়ে মাহিকে ডাকে কাছে। মাহি ধীর পায়ে দাদুর কাছে বসতেই কেঁদে জড়িয়ে ধরে আদরের নাতিকে। আমাকে মাফ করে দে মাহি। মাহি চুপচাপ উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে হেঁটে চলে আসতেই আটকে দেয় মেঘ। কোথায় যাচ্ছিস? সন্তানের পিতা বাইরে দাঁড়িয়ে আছে। ছাড়ো। সন্তান মানে? তুই এই সন্তান রাখবি না। ওর মতো রেপিস্টের সন্তান তোর গর্ভে কিছুতেই থাকতে দেব না। চল, আজ তোর অ্যাবর্শন করাবো। বলে মাহির হাত টান দিতেই মাহি টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলেও নিজেকে সামলিয়ে এক ঝটকায় হাত সরিয়ে নেয়। খবরদার, আমার বাচ্চার ব্যাপারে একটা বাজে কথা বলবেন না। মেঘ অবাক হয়ে বলে, মাহি তুই ওই? কবির অন্যায় করেছে, পাপ করেছে। তার শাস্তি আমি নিষ্পাপ শিশুকে দিব ভাবলে কি করে? আমার সন্তানে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। বলে রেখে হনহন করে বেরিয়ে যায় মাহি। মেঘ মাহির এমন রৌদ্ররূপ দেখে অবাক হয়েছে। এত কিছু হলেও মাহিকে এতটা রাখতে দেখেনি কখনো মেঘ। আসলে মারা এমনই হয়, সন্তানের জন্য সব রূপ ধারণ করতে পারে। সহজ সরল মেয়েটাকে এভাবে রাখতে দেখে অবাক হয়েছে সবাই। মাহি, কবির এটাকে ওর দিকে তাকায় মাহি। ধন্যবাদ। কেন? আজকের জন্য। আপনি আবার এটা ভেবেন না আমি আপনার করা অন্যায় ভুলে গিয়েছি। এখন কোথায় যাচ্ছি? বাসায়। আপনার মা কি মানবে এটা আপনার সন্তান? উনি স্টপ মাহি। কি মানলো আর না মানলো তাতে কিছু যায় আসে না। নো মোর ওয়ার্ড। হুট করে কবিরকে রেগে যেতে দেখে চুপ হয়ে যায় মাহি। বাসে পৌঁছাতে দেখে কবিতা দাঁড়িয়ে আছে। মাহিকে দেখে এসে জড়িয়ে ধরে। কেমন আছো মাহি? ভালো আপু। আপনি? ভালো না থেকে আর কোথায় যাব? পুপি হচ্ছে এত বড় খুশির খবর কেউ ভালো না থেকে থাকতে পারে? এসো বসো। মাহি বসতে এক গ্লাস পানি হাতে বেরিয়ে নিয়ে আসে। পানি মাহির দিকে এগিয়ে দিতেই পানি অবাক হয়ে তাকায়। বাইরে অনেক রোদ, খেয়ে নাও। মাহি পানি একটু খেয়ে রেখে দেয়। কাজল বেগম বললেন, মেয়েটাকে রেস্ট করতে দে। মাহি, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। কবির ওকে রুমে নিয়ে যা। কাজল বেগমের এমন ব্যবহারে অবাক হয় মাহি। কথায় কথায় জেদ তাকে এটা ওটা বলতো সে আজ এত ভালো ব্যবহার করছে। মাহি ধীর পায়ে রুমের দিকে যায়। দুদিন পরে, এই মাহি দেখো, এই বালা দুটো তোমার পছন্দ কিনা দেখি, হাত দাও। বিয়ের পর মেয়েদের খালি হাতে থাকতে নেই, এটা সবসময় পরে থাকবে। এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। কাজল বেগম কিছুক্ষণ থেমে বলে, আমার ব্যবহারে অবাক হচ্ছ? আমি জানি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব সত্য জেনেছি।
আমার ছেলের করা কাজের জন্য আমি ভীষণ লজ্জিত। ওর এই রাগ জেদ সবটা ওর বাবার থেকে পেয়েছে। 15 বছর বয়সে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। নিজের পরিবার আর ভালোবাসা ছেড়ে চলে এসেছিলাম এই পরিবারে। বিয়ের কয়েক মাস পরেই কবিতা আমার পেটে আসে। তোমার শ্বশুর কবিতা পেটে থাকার পরেও অমানুষের মতো ব্যবহার করত। প্রচুর কষ্ট হতো। খুব একটা বয়স ছিল না। সব কথা শাশুড়িকে বললে তিনি বলতেন এসব মেয়েদের সহ্য করতে হয়। সেভাবেই চলতে থাকে সময়। কবিতার যখন 4 বছর, তখন কবিরের কেবল 2 মাস। কবির হওয়ার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম। কিশোরী মনে একটু ভালোবাসা চাইতাম, কিন্তু পেতাম শুধু অবহেলা। আমার যখন 2 সন্তান, তখন আমার বয়স 20 বছর বয়স। তোমার শ্বশুরের কোনো মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল। এই নিয়ে কয়েকদিন আমার সাথে খুব ঝগড়া হয়। কোন মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করবে বলো? তাই রাগ করে 2 সন্তান নিয়ে বাবার বাসায় আসি। দেখা হয় তখন প্রিয় সেই মানুষটার সাথে, কিন্তু ততদিনে মানুষটাকে আর মনের মধ্যে রাখিনি। তোমার শ্বশুর যত খারাপ হোক না কেন, স্বামী হিসেবে সম্পূর্ণভাবে মনে প্রাণে জায়গা দিয়েছিলাম। দেখা হলে জিজ্ঞাসা করতো কেমন আছি, বাচ্চারা কেমন আছে। আমি ভালোই বলতাম। এভাবে মাঝে মাঝে দেখা হতো। একদিন ভাবলাম পড়াশোনা শুরু করব, আবার ক্লাস 8-এ ভর্তি হব, নিজের মতো নিজেকে তৈরি করব। বাবাকে অনেক বুঝিয়ে সেদিন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, বাচ্চাটাকে রেখে। মাঝপথে প্রচুর বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিলাম সেই চেনা লোকটার বাসায়। বাসায় তার কেউ ছিল না সেদিন। একটা বিপদে পড়া মেয়েকে আশ্রয় দিয়ে হয়তো ভুল করেছিল সেদিন। মাহি আগ্রহ নিয়ে তাকায়। বৃষ্টি কমতে কমতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। চারিদিকে ঘর অন্ধকারে ডুবেছিল পরিবেশ। বাইরের এক কোনায় গুটিয়ে বসেছিলাম আমি। তার দেয়া একটা পোশাক গায়ে দিয়ে ওনার মায়ের একটা শাড়ি ছিল, সেটাও দিল। বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। কবিতা একটু বড় হলেও কবির বেশ ছোট ছিল। আমাকে চিন্তা করতে দেখে উনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সে ওর বাদলের দিনে, আর সেই ঝড়ের মধ্যেই তখন ভিজতে ভিজতে আসছিল তোর শ্বশুর। আমাদের একসাথে দেখে উনি কোনো কিছু না জেনেই তা ভাবার ভেবে বসে থাকে। বড় ধরনের ঝামেলা হয়। তোমার শ্বশুর আমাকে বাড়িতে তুলবে না কিছুতেই। বাচ্চাদের নিয়ে উনি ফিরে আসে। এরপর কেটে যায় দীর্ঘ 5 বছর। ছেলে মেয়েদের মুখ পর্যন্ত আমাকে দেখতে দেয়া হয়নি এই 5 বছরে। ছেলেটা বড় হয়েছিল, মেয়েটাও বড় হয়েছিল। একদিন আমার শ্বশুর আসে আমাদের বাড়িতে। উনি আমাকে আবার ওই বাড়িতে নিয়ে আসেন। শুরু হয় আবারও সেই সংসার। এই সংসারে আমি সব পেলেও আমার ছেলেকে পাইনি। ও কখনো আমার কাছে আসতো না। ধীরে ধীরে বড় হতে থাকে, আর আমার থেকে আরও দূরত্ব বজায় রাখে। তারপর থেকে এভাবেই চলছে। আমি থেকে ওর জীবনে কোথাও নেই। এরপর ওর মা বাবা মারা যাবার পর আমাকে বলে নাকি আমি কারোর সাথে পালিয়ে গিয়েছিলাম, আমি খারাপ। তারপর থেকে এভাবেই চলছে। আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু ওর সাথে তো ধোঁকা হয়েছে। ভালো তো তোমাকেই বাসতো, শুধু চিনতে পারিনি। আমি তোমাকে কিন্তু এসব বলে সাফাই গাইছি না মা। তোমার জীবনে তুমি যেই সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমাদের সাথে আছি। আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। যতদিন তুমি থাকবে আমাকে মা বলে ডাকবে, কেমন? দেখেছ কত কথা বলছি। তোমার জন্য যে খাবার নিয়ে আসবো সেই সময়টুকু হয়তো আমার নেই। এই সময় একটু একটু করে খেতে হয়। আমিও না কথা বলতে পারি বটে। মাই কাজল বেগমের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন কোথায় থেকে কোথায় মোড় নিচ্ছে নিজে যেন বুঝতে পারছে না। রাতে বেশি দেরি করে বাসায় ফিরে কবির। রুমে এসে মাইকে বসে থাকতে দেখে অবাক হয় কবির। কি হয়েছে? ঘুমাও। শরীর খারাপ? ডক্টর ডাকবো? না। তাহলে তুমি জেগে আছো কেন? আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। কি? ফুচকা তো এত রাতে? হ্যাঁ। কালকে এখন ঘুমাও। ঠিক আছে, বলে খাটে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। কবির চেঞ্জ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্লেটে ফুচকা নিয়ে এসে মাহিকে ডাক দেয়। মাহি। হুম। নাও খাও। মাহি ফুচকা রেখে অবাক হয়ে বলে, আপনি ফুচকা পেলেন কোথায় এত রাতে? ফুচকা নিয়ে এসেছিলাম তোমার জন্য। ভাবলাম এতবার বমির পর একটু চটপটে খাবার যদি তোমার ভালো লাগে। তখন দিলেন না কেন? তুমি জোর করলে না কেন? শুনেছি মেয়েরা নাকি ফুচকা খাওয়ার জন্য জোর জার আবদার করে। আমিও করি। দাদুর সাথে বাইরে গেলে ফুচকা খেতাম। দাদু খেতে দিতে চাইতো না, তবু জোর করেই খেতাম। মেঘ ভাইয়ের কাছেও জোর। আর কিছু বলল না মাহি। কবিরের রাগ হলো মেঘের নাম শুনে। নিজেকে শান্ত করে বলে, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার যা আবদার সব করবে আমার কাছে। পরে তুমি যার কাছে ইচ্ছে তার কাছে করবে।
বলে বাইরে চলে যায়। মাহি হতভম্ব হয়ে আছে। হুট করে রেগে গেল কেন? এভাবে 1 মাস কেটে যায়। মাহির পেটটা একটু উঁচু হয়েছে। মাহি সেটাই দেখছে। কবির রুমে ঢুকে দেখে মাহি পেট দেখছে। কবির মাহির কাছে এসে বলে, চলো, দেরি হয়ে যাবে, তোমার চেক আপ করিয়ে আমি অফিসে যাব। হুম। মাহি আর কবির বসে আছে গাড়িতে। কেউ কোনো কথা বলছে না। মাহি 1 মাস খেয়াল করছে কবির ছোট ছোট জিনিসও খেয়াল রাখলেও ওর সাথে তেমন একটা কথা বলে না। শুনুন, কি হয়েছে? শরীর খারাপ করছে? না না। তাহলে? আমি আইসক্রিম খাবো। কবির বাড়তি কোনো কথা না বলে মাহিকে আইসক্রিম কিনে দেয়। মাহি আইসক্রিম বাচ্চাদের মতো করে খাচ্ছে, ঠোঁটের আশেপাশে লেগে আছে। হসপিটাল পৌঁছাতে পৌঁছাতে মাহি দুটো আইসক্রিম শেষ করে ফেলে। আরও দুটো আছে, রেখে দিলেই গলে যাবে, তাই বাকি দুটো পথ শিশুদের দিয়ে দেয়। কবির এগিয়ে এসে মাহির মুখ মুছে দেয়। মাহিকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। লিফটে বুকে মাহি কবিরকে জড়িয়ে ধরে। লিফটে মাহির ভয় হয়। কবির ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আগলে রাখে মাহিকে। সব ঠিক আছে? কিন্তু আমার মনে হয় ওনার মন খারাপ বেশি থাকে। এই সময় হাসি খুশি থাকাটা দরকার। কোনো রকম চিন্তাভাবনা করাটা ঠিক না। সেদিকে একটু খেয়াল রাখবেন। জি। কবির মাহিকে নিয়ে বেরিয়ে আসে। লিফটে বুকে মাহিকে আঁকড়ে ধরে কবির নিচে থেকে। এতে মাহি কিছুটা অবাক হয়। লিফটে নিচে থেকে জড়িয়ে ধরে না কবির। মাহি মুখটা তুলে কবিরকে দেখে, আবারও মাথা নিচু করে নেয়। লিফটের দরজা খুলে ঢোকে মেঘ। মেঘ জানে মাহি লিফটে উঠতে ভয় পায়। তবে মাহিকে কবির কাছে দেখে রাগ হয় তার। কেমন আছেন শালাবাবু? মেঘ বিরক্ত হয়ে বলে, ডোন্ট মি দা। শালাকে শালা বলুন না তো কি বলে ডাকবো? তার কথার কোনো উত্তরই দিতে দিল না সে। মেঘ কবিরের দিকে পাত্তা না দিয়ে মাহির দিকে তাকায়। শুকিয়ে গেছিস। কেমন আছো? চলছে। বাড়িতে আয়, দাদু তোর কথা বলে। সময় হলে যাব। সময় হলে যাব শুনে কবিরের বুকে ছ্যাদ করে ওঠে। হাত একটু আলগা করতেই মাহি শক্ত করে ধরে। হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। কি হলো? মনে হচ্ছে লিফট আটকে গেছে। শিট। কবির কাউকে ফোন করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা করছে। লাইটও নিভে যায়। মাহি প্যানিক করতে থাকে। মেঘ দরজা ফিরিয়ে যাচ্ছে। মাহি, তুই ঠিক আছিস? কিচ্ছু হবে না, আমি আছি তো, বলে মাহির হাত ধরে। কবির কি করবে ভেবে পাচ্ছে না। মাহি প্যানিক করছে, তাই আপাতত ওকে সামলাতে হবে। মেঘ, তুই ওকে দেখ, আমি দরজা খোলার চেষ্টা করছি। কবির মাহির হাত মেঘের হাতে দেয়। দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে মাহির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কবির মাহির দিকে এগিয়ে হাত ধরতে মাহি কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির হাতটা ছাড়িয়ে বলে, 1 মিনিট, মেঘের কাছে থাকো, আমি দরজা খোলার চেষ্টা করি। মাহি আরো শক্ত করে জড়িয়ে ফুপিয়ে ওঠে। কবির মাহির দুকালে হাতে রেখে মুখটা উঁচু করে। আমার বাচ্চা, বলেই ফুপিয়ে ওঠে। কিচ্ছু হবে না আমাদের বিবির, আমি আছি তো, জোরে শ্বাস নাও, কিচ্ছু হবে না। মাহি একটু শান্ত হলে কবির ওর মাথা বুকে চেপে ধরে বলে, শোন। ধুকধুক শব্দ মাহির কানে পৌঁছাতে মাহি চুপ হয়ে যায়। কবির মাথায় বার কয়েক চুমু দিয়ে চোখ বন্ধ করে নেয়। মেঘ নিঃশব্দে সবটা দেখছে। একটু পরেই লিফটের দরজা খুলে যায়। কবির মাহিকে নিয়ে বের হয়। ডক্টর সামনে ছিল, তিনি দ্রুত মাহিকে চেক আপ করে। ঠিক আছে, ভয় পেয়েছে শুধু। কবির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মাহি দেখ, সব ঠিক আছে। হুম। ওনাকে বাসায় নিয়ে যান। এমনিতেই বাচ্চা মেয়ে, তাই হয়তো ভয় পেয়েছে। কবির এভাবেই কোলে করে মাহিকে গাড়িতে উঠে বসিয়ে দেয়। কবির নিজের সিটে বসে দেখে মাহি কাঁপছে। মাহি কাপড় বুকে জড়িয়ে গাড়ি চালায় কবির। দূর থেকে ওদের যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে মেঘ। বাসায় এসে কোলে তুলতেই বাড়িতে নিয়ে ঢোকে কবির। কাজল বেগম মাহিকে অচেতন দেখে ভড়কে যায়। মাহি ঘুমিয়ে আছে। কথাটা বলে নিজের রুমে নিয়ে যায় কবির। শুয়ে মাথায় চুমু দিয়ে উঠতেও গিয়েও পারল না। মাহি তার শার্ট খামচে ধরে রেখেছে। এত জোরে ধরেছে যে শার্টের বোতাম ছিঁড়ে বুকের খানিকটা দেখা যাচ্ছে। কবির মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। ভেবে কি দিয়েই কি চলে যাবে মাহি? পারবো তো তোমাকে ছাড়া থাকতে? আমার বাচ্চা পারবে কি তোমায় ছাড়া বাঁচতে? এভাবেই আঁকড়ে ধরে রেখো না প্লিজ। কবিরের চোখ পানিতে ছলছল করছে। কবির পাশে শুয়ে মাইকে বুকের মাঝে আগলে নেয়। তখন ডক্টর ইঞ্জেকশন পুশ করেছিল, তাই মাই ঘুমাচ্ছে। মায়ের ঘুম ভাঙতেই পিটপিট করে চোখ খুলে নিজেকে কবিরের বাহুডরে দেখে ঝট করে উঠে বসে। কবিরেরও ঘুম ভেঙে যায়। মায়ের দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। এখন ঠিক আছো? হুম। আপনার বুকের কাছে রক্ত কেন? বিড়াল খামচি দিয়েছে। হ্যাঁ ম্যাম, আপনি যে আমাকে সেই লিফট থেকে জড়িয়ে ধরেছিলেন, এটা তার প্রমাণ। সরি। সরি কিছু নাই। আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি, এটা তো সামান্য ব্যাপার। মাই মন খারাপ করে বিড়বিড় করে বলে,
শুধু বেবির জন্য করেছে মাহি। নিজেকে এতটাও ভাগ্যবতী মনে করিস না। বেবি হলেই তোর প্রয়োজন শেষ। প্রয়োজন কখনো প্রয়োজন হয়ে ওঠে না। মাহিকে বিড়বিড় করতে দেখে কবির বলে, কি বিড়বিড় করছো? মাহির হঠাৎই রাগ হয়, রেগে বলে, তাতে আপনার কি? মাহিকে প্রথমে এভাবে রাখতে দেখে ভোরকে তাকায় কবির। তুমি রাখতেও জানো? কবিরের কথায় আরো রাগ হচ্ছে মাহির। না, আমি কেন রাখতে পারবো না? রাখতে শুধু আপনার মতন মহান মানবের জন্য, তাই না? মাহি বিড়বিড় করতে করতে বাইরে চলে যায়। নিচে আসতেই কাজল বেগম মুচকি এসে বলে, ঘুম হলো? কিছু খাবি? না, খেতে ইচ্ছে করছে না। না হলে ওই সময় একটু একটু করে খাবি। তোর শরীরের শক্তি দরকার এখন। তুই বস, আমি তোর জন্য ঝাল ঝাল চাউমিন বানিয়ে আনছি। দুইজনে বসে গল্প করব। মাহি ঠোঁট এলিয়ে হেসে বলে, ঠিক আছে। শাশুড়ি বৌমা মিলে অনেক গল্প করল। মাহি আবারও ঘুমিয়ে পড়ে। কাজল বেগম মাহির মাথায় হাত বুলে দেয়। রাত প্রায় 9টা বাজে। কবির মিটিং শেষ করে ফিরতেই দেখে মাহি ঘুমাচ্ছে। ও এখানে এভাবে কেন? কিছু না, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। যা, ওখানে রুমে যা। রাতে আমি খাইয়ে দিয়েছি, তোর জন্য খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস। কবির মাহিকে কোলে তুলে যেতে যেতে বলে, আপনি না খেলে খেয়ে নিন। কাজল অবাক হলেও মুচকি হাসে। ছেলে তার খোঁজ করছে। ঘুমন্ত মাহির দিকে তাকিয়ে আছে কবির। মেয়েটা খুবই ঘুম কাতুরে। কবির পাশে শুয়ে পড়ে। এপাশ ওপাশ করে ঘুম আসছে না। কবির এবার মাহিকে বুকে টেনে নেয়। শান্তি অনুভব হতেই এই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এভাবেই চলতে থাকে সময়। কেটে যায় আরও 4 মাস। এই 4 মাসে মাহির পেটটা আরও একটু উঁচু হয়েছে। এখন 8 মাস চলছে। হাঁটতে চলতে বেশ কষ্টকর হয়। আহ! কবির ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ মায়ের চিৎকার ছুটে আসে সে। কি হয়েছে? লাথি মেরেছে। কি? কার এত সাহস? আপনার গুণধর বাবুর। হ্যাঁ? মাহি কবিরের হাত পেটে রাখতে কিছু অনুভব হতেই কবির অবাক হয়ে বলে, ও নড়ছে। মায়ও রেসপন্স করছে। খুশিতে কবিরের চোখ টলমল করছে। হে মামুনি বাবাই, আমি তোমার বাবা, আবারও লাথি মারো। কবির খুশি হয়ে কান্না করে দেয়। মায়ের চুলগুলো তেল দিয়ে দিচ্ছে কবির। তেল দিয়ে চুলগুলো বেঁধে পায়ের কাছে বসে পড়ে। পা বেশ খানিকটা ফুলে গেছে, তাকে ট্যাপা লাগছে। কবির তেল হাতে মাহির পা মালিশ করে দেয়। মাহির বাধা দেয় না, কারণ শুনবে না। পপকর্ন খাচ্ছে আর অগ্নি চোখে তাকাচ্ছে মাহি কবিরের দিকে। কবির তো কথা বলাই মগ্ন। এত কিসের কথা তার ফুপির মেয়ের সাথে, সে বোঝে না। আর এই মেয়েও বলিবাহারি, এসে একদম জমে গেছে। চায় না কেন? উফ! নিতু, তোকে কতবার বলবো বলতো, আমি তোকে ভালোবাসি না? কেন? ওর মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তাছাড়া বাবু হলে তো তোমাকে ছেড়ে চলে যাবে মেঘের কাছে। কবিরের বুকে তীরের মতো বিঁধল কথাটা। আমি আমার সন্তান নিয়ে থাকবো। এত তৃতীয় কাউকে আমার লাগবে না। মাহির জায়গায় মাহি থাকবে। কিন্তু কেন? আমাকে একবার ভালোবেসে দেখো। কবির বিরক্ত হয়ে বলে, এ নিতু, এক কথা বারবার বলতে ভালো লাগে না। ফুপির জন্য তোকে আমি আজ বুঝলাম। নিতু কবিরের হাত ধরতেই চট করে উঠে বসে মাহি। এখন আর সহ্য হচ্ছে না এসব। যতই হোক কবির তার বর। রাগী রিরি করে উঠছে শরীর। ডাইনিং ছেড়ে বসার রুমের দিকে হাঁটতেই কিছুর সাথে বেঁধে উপর হয়ে পড়ল মাহি। বিকট শব্দে পিছে তাকাতেই থম মরে গেল কবির। ফ্লোরে রক্ত যেন মুহূর্তেই ছড়িয়ে গেল। মাহির আর্তনাদ কানে আসলেও হুট করে হয়ে যাওয়া ঘটনার শকড কবির। পাশে নিতু ধাক্কা দিয়ে কবিরকে ডাকে। কবিরের হুঁশ আসতেই ছুটে মাহির কাছে যায়। রক্তে ভেজা হাতের দিকে তাকিয়ে আছে। মাথা যেন কাজ করছে না। কাজল বেগমের ডাকে হুঁশ আসে কবিরের। মাইকে কোলে তুলে নে কবির। কাজল বেগমের কথা যেন কানে বাজতে লাগলো। মাইকে কোলে তুলে গাড়িতে বসে কবির। কোনো মতো হসপিটালে পৌঁছাতেই ডক্টর ছুটে আসে। এক কোনায় গুটিয়ে বসে আছে কবির। একটা নার্স তার কাছে ছুটে আসে। ওনার হাজবেন্ডকে? কবির উঠে দাঁড়াতেই নার্সটি বলে, ও আপনি? দেখুন, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। বাচ্চার ওয়াইফের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। কবির দু কদম পিছে সরে যায়। ধপ করে বসে পড়ে চেয়ারে। আপনারা কাকে বাঁচাচ্ছেন একটু দ্রুত বলেন। কবির থম মেরে আছে। নার্সে আবারও জিজ্ঞাসা করল। কবির বলে, আমার ওয়াইফকে বাঁচান। কবিরের কথায় থমথমে পরিবেশ আরো থমথমে হয়ে গেল। কবিরের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। ধীর উঠে বেরিয়ে গেল হসপিটাল থেকে। আজানের ধ্বনি কানে আসতে মসজিদের দিকে ছুটল কবির। এক নাগারে ফোন বেজে চলছে কবিরের। কবির মসজিদে বসে আছে। গায়ে তার এখনো ছিটে ছিটে রক্ত লেগে আছে। কবিতার নামটা দেখে ফোন ধরে কবির। ফোন কানে ধরতেই ভেসে আসে সদ্য জন্মানো কোনো বাচ্চার আওয়াজ। উপাস থেকে কবিতা বলে, শুনতে পাচ্ছিস কবির? তোর বাচ্চার কান্নার শব্দ। কবিরের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে।
অস্পষ্ট স্বরে বলে, মাহি। আপু তুই জলদি আয়, বলি ফোন কেটে দেয়। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল কবিরের। মাইকে আবারও হারিয়ে ফেলল না তো? নিজের শরীরকে কোনো মতে টেনে তুলে গাড়িতে বসে কবির। হাজারো চিন্তাভাবনা নিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই থেমে যায় কবির। সাহসে কুলাচ্ছে না ওর। আবারও সাহস নিয়ে হাসপাতালে পর্যন্ত আসে কবির। এলোমেলো পায়ে হেঁটে আসতেই দেখে কবিতা বসে আছে, হাতে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা। কবির এসেই ধীর কণ্ঠে বলে, আপু, মাহি। কবিতা কিছু বলার আগেই ডক্টর বেরিয়ে আসে। মাহি, শি ইজ ফাইন, সে বেঁচে আছে। মেয়েটা অনেক স্ট্রং আর সাহসীও বটে। এখনো বাচ্চা টাইপ লাগে। ওই যে কথা আছে না, রাখি আল্লাহ মারিকে। আল্লাহ হায়াত দিলে আমরা তো মানুষ মাত্র। ওর জ্ঞান ফিরে না এখনো। আশা করছি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। পিটপিট করে চোখ খুলতেই সামনে সাদা ছাদ নজরে আসে মাহির। শরীরে অসহ্য ব্যথা, পেটে হাত দিতে কেঁপে উঠল মাহি। আমার বাচ্চা বলে কেঁদে দেয়। আপনি কান্না করছেন কেন? আমার বাচ্চা? আপনার বাচ্চা বেঁচে আছে, কান্না করবেন না। আপনার শরীর খুব দুর্বল। মাহির মুখে হাসি ফুটে উঠল। কিছু বলার আগেই নার্সটি বেরিয়ে যায়। নার্স বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই রুমে ঢোকে কবির। কবিরকে দেখে অবাক হয়ে তাকায় মাহি। কেমন এলোমেলো লাগছে। তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে? মাহি মুচকে হাসে। আমার বাবু কোথায়? আইসিইউতে। কি হয়েছে? বলে কেঁদে দেয় মাহি। কবির মাহির চোখের পানি মুছে দিয়ে বলে, সময়ের আগেই চলে এসেছে তো, তাই কিছুদিন আইসিইউতে রাখবে ডক্টর। কিন্তু না প্লিজ, তোমরা দুজন বেঁচে আছো এটাই অনেক। আমার আর এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। কবির মাহির কপালে চুমু দিয়ে হাত জড়িয়ে ধরে। চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেঁদে দিবে। মাহির হাতে পরপর কয়েকটা চুমু এঁকে বুকের সাথে চেপে ধরে। ব্যথায় ছটফট করছে মাহি। সিজারের ব্যথায় হাড় কাঁপিয়ে জ্বর আসছে। এই গরমেও লেপের মধ্যে জড়িয়ে আছে মাহি। কবির এইভাবে মাহিকে দেখতে পারে না, বেরিয়ে যায়। একদিকে বেবি, একদিকে মাহি। কবির চেয়ারে হেলান দিয়ে বসে, না আর পারছে না সহ্য করতে। হঠাৎ কেউ মাথায় হাত রাখতে পাশে তাকিয়ে কাজলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় কবির। কাজল বেগম শক্তপোক্ত ছেলেটাকে কাঁদতে দেখে অবাক হলেও মাথায় হাত বুলে বলে, সব ঠিক হয়ে যাবে কবির। কবির ফুপিয়ে উঠে বলে, মাহির কষ্ট, বাচ্চার কষ্ট আমার সহ্য হচ্ছে না। নিজেকে বড্ড অসহায় লাগছে। আমি চেয়েও কিছু করতে পারছি না ওদের জন্য। কাজল বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কবির। যন্ত্রণায় ছটফট করতে করতে মাত্রই ঘুমিয়েছে মেয়েটা। কবির হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। চোখের কোণে এখনো পানি রয়েছে। কবির চোখের পানি মুছে দিয়ে ঠোঁট ছোঁয়ালো দু চোখে। কবিতা রুমে ঢুকে বাবুকে নিয়ে, বাবুটার মায়ের গরম লাগবে, বাবু অনেক উইক। কিন্তু মাহির তো অবস্থা তাতে, মাহি বাবুকে কিভাবে নেবে? তাহলে কি হবে এখন? ভাইকে অবুঝ বালকের মতো প্রশ্ন করতে দেখে কবিতা হতাশ হয়। এটা ভালোই বুঝতে পারছে যে তখনকার শখ এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব ঠিক থাকলেও কবিরের হারানো ভাই এখনো যায়নি। তোদের রাজপুত্রকে এখন তোকেই বুকের মাঝে জড়িয়ে রাখতে হবে। কবির এক ঢোক গিলে বলে, ওকে ধরতে আমার ভীষণ ভয় করে। এই বুঝি ভেঙে যায়। এত কিছুর মাঝেও ভাইয়ের কথা হেসে দেয় কবিতা। কবির হাসির কারণ না বুঝতে পেরে বলল, হাসছিস কেন? কিছু না, ভাবছি আমার সেই তেজি, রাগী, বিচক্ষণ ভাইটা কই। মানে, তোর মাঝে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কবির। কবির মাথা নিচু করে রাখে। কবিতা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে কবির বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আপু। আল্লাহ আমার সমস্ত ভুল শাস্তি মাহিবাবুকে কেড়ে নিয়ে দিবে ভেবে ভয় পেয়েছিলাম। আমি ওদের চাই আপু, ওদের ছাড়া বাঁচতে পারবো না। সে ভয়টা আমাকে এখনো ঘিরে ধরে আছে আপু। মাহি বাবু দিয়ে যদি চলে যায়, এইটুকু বাচ্চার আমি কিভাবে কি করব? আমার যে মাইকেও চাই। আমি স্বার্থপর হয়ে মাইকে জোর করতে চাই না, কিন্তু মাইকে ছাড়া আমি কিভাবে থাকব? কবিতা ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, মেয়েরা কখনো স্বামীর সংসার ছাড়তে চায় না কবির। যতক্ষণ তারা সহ্য করতে পারে, মাটি কামড়ে পড়ে থাকে। কিন্তু তুই ওর সাথে যা করেছিস, সেটা খারাপ করেছিস। আমি জানি এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবুও দোষ তো তুই করেছিস। আর একজন মেয়ে হয়ে ওর প্রতি হওয়া অন্যায় তো আর সমর্থন করতে পারি না বল। এখন এসব ভেবে বুদ্ধিহীন হোস না। আগে বাবুকে তোর বুকে নে, আর পিঠ এইভাবে হাত বোলাবি। কবির বুকে বুকে নিয়ে হাত বোলাতে থাকে। কবিতা দেখে মুচকে হাসে। মাহির জ্ঞান ফিরতেই দেখে কবির বাবুকে নিয়ে বসে আছে। মাহির জ্ঞান ফিরেছে দেখে কাজল বেগম তাকে উঠে বসায়। ওর কি হয়েছে? এভাবে বুকে কেন? কাল সারাদিনও আইসিইউতে ছিল।
বাচ্চা এখনো অনেক দুর্বল। এদিকে তুই একদিকে বাবু, কি যে গেছে কাল। মাহি কেঁদে দেয়। তা দেখে কবির উঠে এসে মাহির পাশে বসে। কাঁদছ কেন? আমার জন্য এসব হয়েছে। আমি তাড়াহুড়া করে না উঠলে। কবির মাহির মাথায় হাত বুলিয়ে বলে, যাই হোক, তোমরা দুজনে বেঁচে আছো, এটা অনেক। 2টা দিন কেটে যায়। কবির এক মুহূর্তের জন্য মাহির আর বাবুর থেকে দূরে যায় না। মাহি এখন একটু সুস্থ, তবে কয়েক মাস সাবধানে থাকতে হবে। দাদু সহ বাড়ির সবাই এসেছিল। মাহিকে নিয়ে যেতে চাইলে কবির যেতে দেয় না। এই নিয়ে মেঘ আর কবিরের কথা কাটাকাটি হয়ও অনেক। আজ ছুটি দিলে তারা বাড়িতে চলে আসে। বাসায় এসেই চমকে যায়। পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। সামনে ফুল দিয়ে লেখা ওয়েলকাম হোম। কবির মাহির কোলে বাবু দিয়ে বলে, একটু শক্ত করে ধরো, বলেই কোলে তুলে নেয়। বাকি সবাই ছবি তুলছে, ভিডিও করছে। কবির মাহিকে রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। বাবুকে পাশে শুয়ে বলে, কিছু খাবে? খেয়েই তো আসলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা শুনুন। হুম। না কিছু না। মাহি, আমাকে সব বলবে প্লিজ। যা মনে হয় তোমার, আমি সব শুনবো। নিজের এতটুকু ক্ষতি করো না প্লিজ। মাহি কবিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, পানি খাবো। এত জড়তা কেন মাহি? আমি তোমার স্বামী। মাহি কবিরের দিকে তাকায়। কবিরের সেই তেজি মুখটা এখন চিন্তার ছাপ বিদ্যমান। সরি। সরি কেন বলছো? সারা জীবন নিজের কাজ নিজেই করে এসেছি, শত অসুস্থতার পরেও। তাই কিছু বলতে কেমন লাগে যেন। অর্ডার করার অভ্যাস নেই তো, তাই হয়তো। এখন থেকে অভ্যাস করো, বুঝলি? নিজে তো কিছু চাইবি না। বাবা হওয়ার মতো এত সুখের অনুভূতি দিয়েছ, আর ওকে দিয়ে কাজ করানো তা কি করে হয়? কবিতার কথায় মাহি কবির দরজায় তাকায়। মাহি মাথা নিচু করে নেয়। ওরে ছোট পাখি, তুমি লজ্জা পাচ্ছ নাকি? আমার পিচ্চিটাকে আমাকে দাও তো দেখি। এই যে কবির চৌধুরী, বউকে ফ্রেশ করিয়ে দে। আমি পুচকুটাকে সাথে একটু ঘুরে আসি। মাহি কিছু বলতে যাবে আগে কবির বলে, যা, আমরা আছি। মাহি চোখ বড় বড় করে তাকায়। কবিতাকে কিছু বলার আগেই কবির কবিতাকে ঠেলে বের করে দেয়। আপনি আমাকে পাঠিয়ে দিলেন কেন? আমি একা একা কিছু করতে পারবো না। যা বাবা, তোমার বর থাকতে আপুকে লাগবে কেন? মানে? মানে আমি আমার বউকে ফ্রেশ করে দিতে পারবো। না, আমি যাব না আপনার সাথে। তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, বলেই কোলে তুলে নেয়। মাহি কিছু বলতে গিয়েও লজ্জায় লাল হয়ে কিছু বলতে পারে না। বউ পাখি এমন লজ্জায় লাল হয়ে যাচ্ছ কেন? মাহি করুণ চোখে কবিরের দিকে তাকায়। কবির মিটমিট হাসছে। অসভ্য লোক। মাহি লজ্জায় বুকে থাকা ছোট্ট জানটাকে বুকের সাথে আগলে নিয়ে মুখ লুকায়। একটু পরেই বুঝতে পারে কি ওদের দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। সেটা আর কেউ না, কবির। মাহি এর একটু এলিয়ে দেয় নিজের শরীর কবিরের কাঁধে। পিঠে ব্যথা করছে তার। কবিরের ধরায় একটু ভালো লাগছে, তাই শরীর কিছুটা এলিয়ে দেয়। সকাল থেকে তোড়জোড় চলছে। আজ বাবুর আকিকা, তাই 2টো খাসি কাটা হয়েছে। পাশে আবার আরেকটা খাসির মাংস দিয়ে রান্না করা হচ্ছে বিরিয়ানি। আত্মীয় স্বজন আর গরিবদের খাওয়ানোর জন্য মাহির পরিবারের সবাই এসেছে। নীলাদেরকেও দাওয়াত করেছে কবির। বাবা একদম তোর মতো হয়েছে, তাই না রে মাহি? কি জানি আপু, আমি তো কিছু বুঝতে পারছি না। না, একদম কবিরের মতো হয়েছে। মায়ের কিচ্ছু পাইনি। তাছাড়া মায়ের কাছে থাকবেই বা কতদিন? মেয়ে কিছু পাবে? ছেলে শুধু তোমার ভাইয়ের না, নিতু আমার বোনেরও। একদম আমার ভাইয়ে বলবে না। তোমার ভাই নাকি? ফুপির মেয়ে তো বোনই হয়। বোন না, বোনের চেয়ে বেশি কিছু। এই দাও তো বাবুকে। তাছাড়া তোমার অভ্যাস করানোর দরকার নেই, 2 দিন পরে চলে যাবে। মাহি অবাক হয়ে তাকায়। চলে যাবে মানে? তার মানে কি কবির এবার নিতুকে বিয়ে করবে? বাচ্চা তার কাছ থেকে কেড়ে নিবে? ভাবতেই ছেলেকে নিজের সাথে চেপে ধরে। কি হলো, দাও। কবির বলেছে বাবুকে আমার কাছে রাখতে, যেন তোমার অভ্যাস না লাগে। দাও না। দেখছো না, বাবু ঘুমাচ্ছে মায়ের কোলে। 2 দিন পর যার কাছে থাকবে তার কোলেই তো ঘুমাবে, দাও। বলে নিতু বাবুকে কোলে নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়ের চোখ টলমল করছে পানিতে। নীলা মাইকে দেখে সেও বেরিয়ে যায়। সবাই ঘিরে রেখেছে মাইকে। অনেক আত্মীয় এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কবিতা আর কাজল বেগম। মাই সবার সাথে কথা বললেও ওর মন পড়ে আছে বাবুর কাছে। 10 মিনিট হয়েছে নিতু বাবুকে নিয়ে গেছে। এমনিতেই ম্যাচিওর বেবি, তার ওপর দুর্বল কয়েকদিনের বাচ্চা। মাহির এখন ভীষণ কান্না পাচ্ছে। মাহি, মাহি। মাহি চমকে ওঠে। কবিরের আওয়াজের সাথে ভেসে আসছে বাবুর কান্নার আওয়াজ। মাহি তড়িঘড়ি করে উঠতেই কাটা জায়গায় ব্যথা আবার বসে যায়। কবির সবার দিকে একবার চোখ বুলিয়ে রেগে বলে, সমস্যা কি তোমার? যার তার কাছে কাব্যকে দিয়েছ কেন? সে কখন থেকে কেঁদে যাচ্ছে কেন? মাহি কবিরের রেগে যাওয়া দেখে কিছুটা ঘাবড়ে যায়। তার উপর কাব্যর কান্না। ছেলেটা তো কাঁদছে কেন?
মাহি কবিরের থেকে বাবুকে নিতে গেলে কবির রেগে বলে, থাক, তোমার কিছু করা লাগবে না, আমি আমার ছেলেকে সামলে নিব, যা তুমি গল্প করো। বলে কাব্যকে বুকের মাঝে নিতেই চুপ হয়ে যায়। নিতু কাচামাচু করে বলে, আমিও তো বুকেই নিয়েছিলাম, তখন তো কাঁদছিল। কবির কড়া দৃষ্টিতে চেয়ে আবারও মায়ের দিকে তাকায়। আমার কি দোষ? নিতু আব্বুই তো নিয়ে গেল। নিতু ফিতু যাই হোক, তুমি দিবে কেন? ডক্টর কি বলেছে মনে নেই? বাচ্চাকে 1 মাস সাবধানে রাখতে। আর যদি বাইরের কারো কাছে দিয়েছ তো পরে বুকে নিয়েন, আমার কোলে দেন। আগে বলো, আর বাইরে কাউকে দিবা না? কি বলছেন? সবাই কি মনে করবে? সবার কিছু মনে করা দিয়ে আমার কোনো কারণ নেই, কারণ তারা জানে বেবি এখনো মায়ের পেটে থাকার কথা, কিন্তু সে অনেক আগে বাইরে চলে এসেছে। ওর এক্সট্রা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর কারো কাছে দিব না। ওর খিদে পেয়েছে, চলো রুমে। বলে বাবুকে মাহির কোলে দিয়ে বাবুসহ মাইকে কোলে তুলে নেয়। মাহি লজ্জা পেয়ে যায়, কারোর দিকে তাকানোর সাহস করে না। সবার ফিসফিসানি কানে আসে শুধু। কাজল বেগম মুচকি এসে সবার সাথে কথা বলতে শুরু করে। তা ভাবি, ছেলে তো দেখছি একদম বউ পাগল। পরে আবার মাকে দেখবেই না দেখছি। এখনকার ছেলেরা বউ পেলে সব ভুলে যায়। কাজল বেগম মুচকি এসে বলে, আমি চাই আমার ছেলে বউ পাগল হোক, মা পাগল ছেলে আমি চাই না। কি যে বলেন ভাবি, সত্যি বলছি, আমি আমার ছেলের বউ নিয়েই খুশি, শান্ত, একদম আমার বদরাগী ছেলের জন্য পারফেক্ট। মাহি ছেলেকে নিজের বুকে চেপে ধরে আছে, মনে হচ্ছে কেউ নিয়ে চলে যাবে। একদম ছোট্ট একটা যান। কবির মাহির দিকে একবার তাকিয়ে বলে, হয়েছে ওর খাওয়া? দাও এবার আমার কাছে, ওকে দিয়ে আসি। মাহি চমকে উঠে বলে, দিয়ে আসি মানে কি? আপনি না বললেন কারো কাছে না দিতে? কারো কাছে না দিলে কি চলবে? তুমি তো কিসের চলে যাব আমি? কোথায় চলে যাব? শুনেন, আপনি একটা কেন 10টা বিয়ে করেন, কিন্তু আমি আমার বাচ্চা কাউকে দিব না। রেগে বলে, আমার বাচ্চা আমি কাউকে দিব না। সেখানে তুমি মেঘকে বিয়ে করো বা কাউকে বিয়ে করো, আমি কেন মেঘ ভাইকে বিয়ে করতে যাব? আমার সংসার ছেড়ে কেন যাব আমি? দরকার পড়লে আপনি চলে যান। আজব, আমি কেন যাব? এটা আমার বাড়ি। এটা আমারও বাড়ি। তুমি তো আমাকে স্বামী মনে করো না। তাছাড়া শর্ত অনুযায়ী তো তুমি চলেই যাবা। আমি চলে গেলেও আমি ছেলেকে নিয়ে যাব। খবরদার আমার ছেলেকে নিয়ে কোথাও যেতে দেব না। এই তোরা কি শুরু করলি বলতো? আর তোরা এসব কি বলছিস? আমার ছেলে, আমার ছেলে। ছেলে কখনো একার হয় না, দুজনেরই ছেলে। তোরা যদি বাড়াবাড়ি করিস তো কাব্যকে আমি নিয়ে চলে যাব, আর তোরা যা ইচ্ছা তাকে বিয়ে করবি। তাছাড়া মাহি না হয় ছোট, কিন্তু তুই তো আর ছোট না, যেভাবে ঝগড়া করছিস। কবির আর কিছু না বলে বেরিয়ে যায়। কবিতা মাহির পাশে বসে বলে, আমি জানি আমার ভাই অন্যায় করেছে, কিন্তু কবির তোমাকে ভালোবাসে মাহি, বাসে না আপু, তাই তো নিতু আপুকে বিয়ে করবে বলেছে। ধুর পাগলি, নিতুকে কেন বিয়ে করবে? নিতু ছোট থেকেই কবিরকে পছন্দ করে, কিন্তু কবির তো তোমাতেই আবদ্ধ। আমার পাগল ভাইটাকে ছেড়ে যেও না মাহি। তুমি হিনা শেষ হয়ে যাবে, ওর ভুল শুধরানোর একটা সুযোগ দিও। আমি জোর করছি না, যদি তোমার মনে হয় তবেই দিও। কবিতা উঠে চলে যেতে আবারও বলে, এতদিনে কি আমার ভাইটাকে ভালোবাসতে পারোনি মাহি? মাহি অসহায় চোখে তাকায় কবিতার দিকে, চোখের পানি স্পষ্ট। কবিতা আর কিছু না বলে চলে যায়। মাহি বাবুকে বুকে নিয়ে কান্না করে দেয়। সব কাজ শেষ করে রুমের দিকে আসে কবির। বাকি কাজ স্টাফরা করবে। এখন ঘড়িতে বাজে 4:35। সারাদিনে সব কিছু সামলে প্রচুর টায়ার্ড লাগছে। এখন মাহি আর কাব্যকে দেখলে একটু শান্তি পাওয়া যাবে। রুমে এসে কাউকে না দেখে ভুরু কুচকায় কবির। কোথায় গেল? হয়তো সবার সাথে আছে ভেবে ফ্রেশ হয়ে আসে। মাহি আর কাব্য কোথায়? কেন? ও তো তোমাদের সাথে ছিল না তো? মাহি তো নেই। নেই মানে? কোথায় গেল? আছে হয়তো, আমি দেখছি বলি কবিতা চলে যায়। পুরো বাড়ি হন্য হয়ে খুঁজছে কবির, কোথাও নেই মাহি। কবিরের ভয় হতে শুরু করে, সত্যি চলে গেল কি? কবির থপ করে বাগানে বসে পড়ে। হঠাৎ করেই মধুর কণ্ঠে গান শুনে আশেপাশে তাকায় কবির। ছাদ থেকে আওয়াজ আসে। কবির দ্রুত পায়ে ছাদে এসে দেখে মাহি কাব্যকে গান শোনাতে আর ঘুম পাড়াচ্ছে। কবির ছুটে মাহিকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মাহি ভয়ে চেঁচিয়ে ওঠে। সাথে সাথে কান্না করে দেয় কাব্য। মাহি হতভম্ব হয়ে আছে। কবির কান্না করছে আর কাব্যও করছে। কান্না করছে কেন? কি হয়েছে? ছাড়ুন, কাব্য কাঁদছে। কবির কিছু না বলে কাব্যকে কোলে নেয়। কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। মাহি কিছু না বুঝে ধীরে ধীরে নেমে আসে। কবিতা সব বলতে মাহি জোরে শ্বাস ফেলে। আপু, আপনার মনে হয় আমি অবস্থায় পালাতে পারবো? কবিতা হেসে বলে, কি জানে বাবা, তোমার বরের মাথা পুরো গেছে। মাইও হেসে দেয়। কবিতা মাহির দিকে তাকিয়ে আছে। মেয়েটা হাসে কম, হাসলে বেশি সুন্দর লাগে। তাও দেখো তোমার বর কি করছে। মাহি রুমে ঢুকে দেখে কবির কাব্যকে বুকে জড়িয়ে আছে। কাব্য বাবার বুকে মিশে শান্ত হয়েছে।
এতক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছিল। মাহি আস্তে আস্তে খাটে শুয়ে পড়ে। শরীর তার আজ বেশি খারাপ করছে। মাহি আজকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কেটে গেছে একটা মাস। কাব্য মাহি দুজনে এখন অনেকটা সুস্থ। কাব্য আগের চেয়ে একটু গায়ে হাতে হয়েছে। ছেলেটা শান্ত হলেও প্রচুর জেদি। রেগে গেলে সামলানো কঠিন হয়ে পড়ে। মাত্র ১.৫ মাসের বাচ্চার এমন রাগে হতাশ মাহি। ছেলেকে ছেড়ে দুদণ্ড শান্তি নেই তার। যদি এই সময়টা পেটে থাকতো কাব্য তবে ভালোই হতো। এখন এইটুকু বয়সে যেমন হাত পা নাড়ে, কাঁদে, আর একটু বড় হলে না জানি কি করবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মাহি। মাহি, কাব্য ঘুমিয়ে গেছে। জি আপু, এইমাত্র ঘুমিয়েছে। কবিতা বলল, তুমি কি ফ্রেশ হয়ে আছো? আমি নিচ্ছি। ঠিক আছে। মাহি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। না হলে কাব্য উঠলে আর খাওয়া হবে না। কবিরও বাসায় নাই যে ওকে খাইয়ে দিবে। কাব্যর জেদ উঠলে সে কারোর কাছে থাকে না। ২ দিন হলো সে কাজে বাইরে গেছে। ২ দিনে মাহি কবিরকে অনেক মিস করছে। কবির থাকলে কাব্যকে সহজেই সামলে নিতে পারে। আচ্ছা আপু, কাব্য বিছানায় ঘুমায় না কেন? সোয়ালে কেঁদে ওঠে। কবিতা মুচকি এসে বলে, কারণ তোমার ওকে বুকে নিয়ে ঘুমাও তাই। তাছাড়া শুরু থেকে বুকেই বেশি ঘুমিয়েছে। তখন তো ম্যাচিওর ছিল না, তাই বাধ্য হয়ে বুকে নিতে হতো। সে অভ্যাসটাই হয়ে গেছে। রাতে বাজে ২টা ১০। অসহায়ভাবে তাকিয়ে আছে কবিতা। মাহি কাব্য দুজনেই কাঁদছে। আধা ঘন্টা যাবৎ কেঁদেই যাচ্ছে ছেলেটা। বাড়ির সবাই জেগে আছে। কারোর কাছে থামছে না কাব্য। কবিতা চেক আপও করছে সব ঠিকঠাক আছে, তবুও কাঁদছে কেন। কাজল বেগম তেল মালিশ করে দিয়েছে পেটে। কবিতা দেখছে ডানা উঠছে কিনা। কিন্তু সবাই ঠিক আছে, তবুও কাব্য কেঁদেই যাচ্ছে। কাব্যর কান্নায় মাহিও কেঁদে যাচ্ছে। আর বারবার এটা ওটা বলছে, করছে যাতে কাব্য না কাঁদে। কি হয়েছে, কাব্য এত কাঁদছে কেন? আর মাহি, তোমার কি হয়েছে? কথাটা ভয়ে ভয়ে বলে কবির। না জানি কি হয়েছে। কবিরকে দেখে মাহি ছুটে কবিরকে জড়িয়ে ধরে। কবির অবাক হয়। ভয়ে যেন হাত পা নড়ছে না। কাব্য এত কাঁদছে কেন? সে আধা ঘন্টা ধরে কাঁদছে, থামছেই না। কবির দিকে তাকিয়ে কথাটা বলে। কবির কাব্যকে কোলে তুলে নেয়। বাবার করে প্রায় ৫ মিনিট পর শান্ত হয়। সবাই এবার লম্বা শ্বাস ফেলে। মাহি এখনো কাঁদছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে। চোখের পানি মুছে ইশারায় কাঁদতে মানা করে। কবির, কাজল বেগম এবার শান্তি পায়। মেয়েটা কাব্যকে সামলাতে হিমশিম খাচ্ছিল। কবিতা ফিসফিস করে বলে, খেয়ে এসেছিস? না, আমি খাবার পাঠাচ্ছি। মা ছেলেকে সামলিয়ে খেয়ে নিস। কবির মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। কবিতাও হেসে বেরিয়ে যায়। একটু পরে কবিতা খাবার নিয়ে আসে। কাব্য তখনও কবিরের কোলে ঘুমাচ্ছে। তুই না আসলে কি হতো এখন? বাপরে। কবির কবিতার কথায় মুচকি হেসে ছেলের কপালে চুমু দেয়। মাহি মাথা নিচু করে বলে, সরি আপু, কাব্যর জন্য অনেকক্ষণ সবাই জেগে আছো। তোমরা শুয়ে পড়ো। কবিরকে খাবার খাইয়ে তোমরা ঘুমিয়ে পড়ো বলে কবিতা বের হয়ে যায়। তুমি শুয়ে পড়ো, আমি পরে খেয়ে নেব। এখন কাব্য জাগলে আরো কান্না করবে। মাই কিছু না বলে হাত ধুয়ে খাবার প্লেটে করে নিয়ে কবিরের সামনে বসে হা করেন। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? হা করতে বলেছি, হা করেন। কবির হা করতে মাই খাবার খাইয়ে দেয়। কবির খাওয়া শেষ করে বলে, তুমি খেয়েছো? হুম। এবার ওকে আমার কাছে দিন। আপনি ফ্রেশ হয়ে আসুন। একটু তুললেই কেঁদে উঠবে। থাক আমার কোলে। ২ দিন শান্তি মতো ঘুম হয়নি হয়তো তোমারও। তুমিও ঘুমাও। মাহি অবাক হয়। আপনিও তো মনে হয় ঠিকমতো ঘুমাননি। আমি ঠিক আছি। মাহির এখন কান্না করতে ইচ্ছে করছে। সে জানে কবির প্রচুর টায়ার্ড। চোখ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে দেন আমার কাছে। কেন? আর এই দিন তো। কবির মাহির কোলে দিতেই কাব্য কেঁদে ওঠে। মাহি ওকে নিয়ে শুইয়ে ওকে খাইয়ে দেয়। কাব্য কিছুক্ষণ কেঁদে চুপ হয়ে যায়। কবির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, ফ্রেশ হয়ে আসে। কাব্যর কান্না তো বুঝলাম, কিন্তু তুমি কান্না করছিলে কেন? মাহি কবিরের দিকে তাকায়। কাব্যর কান্না আর কবিরের না থাকা দুইটা মিলিয়ে কেঁদেছে আজ সে। আসলে কাব্য এতটা কান্না করছিল আমি বুঝেছিলাম না কি করব। তাই বলে ছেলের সাথে তুমিও কান্না করবে? আমি না থাকলে কিভাবে সামলাবে তুমি? মাহি অসহায়ভাবে তাকায়। আপনি আবার কোথাও যাবেন? না, ধরো একবারের জন্য দুনিয়া থেকে চলে গেলাম তখন। মাহি বুক ধক করে উঠল। কয়েক ঘন্টা নাই তাই কেঁদে কেঁদে একাকার মা ছেলে আর উনি কি বলছেন? এটা কিভাবে বলতে পারল উনি? মাহির কাঁদো কাঁদো মুখ দেখে কাবির বুঝল মাহির কথাটা পছন্দ হয়নি। সে জানে মাহি তাকে কত ভালোবাসে। ওর চোখের ভাষা পড়তে পারে কবির। মেয়েটা ওর ধারণার চেয়েও বড্ড গুটিয়ে চলে নিজেকে। কবির চায় মাহি কবিরকে ভালোবাসুক, ওদের সুখের স্বাভাবিক সংসার হোক।
এটা মাহিও চায়, সেটাও কবির জানে। তাহলে মুখে বলতে কিসের এত জড়তা? মাহিকে চুপচাপ দেখে কবির উঠে মাহির কাছে বসে, কাব্যকে বুকে নিতে আরো গভীরভাবে ঘুমিয়ে পড়ে। কবির মাহিকে এক হাতে জড়িয়ে ধরতেই মাহি টুকরে কেঁদে ওঠে। কাঁদছ কেন? আমি মজা করলাম তোরে বাবা। মাহি এখনো কেঁদেই যাচ্ছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে আছে, কিছু বলছে না। কাঁদুক কিছুক্ষণ। ভালোবাসো মাহি? মাহি ছট করে কবিরকে ছেড়ে দেয়, একটু চেঁচিয়ে বলে, কি ভালোবাসি ভালোবাসি করছেন? আমি কেন মেঘ ভাইকে ভালোবাসতে যাব? আমার ছেলে সংসার ছেড়ে কেন আমি মেঘ ভাইকে ভালোবাসবো? আমি যদি ভালোবাসি তাহলে সেটা আপনাকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, অন্য কাউকে না। খবরদার আর মেঘ ভাইকে আমাদের মাঝে আনবেন না। আমি চলে যাব যেখানে খুশি, থাকেন আপনি আপনার ছেলে নিয়ে, অনেক হয়েছে। আমি কিছু বলি না বলে কি আমার দম নেই নাকি? থাকবে কি করে? তোমার মা নেই, বাবা নেই, তার আবার কেউ থাকে নাকি? থাকে না। আজ ইতিম। এই চুপ। এই ছেলে উঠলে হয়েছে। মাহি কিছু না বলে রাগে ফুঁসতে থাকে। তুমি রাগাতে পারো মাহি? কোনো কথার মাঝে কোন কথা? কবিরের কথা শুনে হতভম্ব হয়ে গেল। আসলেই তো, আমি তো রাগ করতে পারি না। তাহলে আমি রাখছি কেন? মানানোর কেউ আছে তাই বলে কি রাগ করছি? রাগ করা শিখছি আমি। নিজের ভাবনায় পড়ে গেল মাহি। আচ্ছা, তখন উনি বললেন ওনার থাকবেন না, আমার এত কষ্ট হয়েছে কেন? আমি কি আমি কিন্তু নিজের কথা বলেছি, তোমার ভাইয়ের কথা না। তাছাড়া আমি তোমাকে যেতেও দিব না। দরকার পড়লে বেঁধে রাখবো, যত খারাপ হতে হয় হব। আমি তোমাকে আমার এই বিষাক্ত ভালোবাসায় বেঁধে রাখবো, বুঝলে? তাছাড়া এখন আমি একা না, আমার ছেলে আছে, আমার কলিজা। এই, এদিকে আসো। মাহি ভ্রুকুচকে তাকিয়ে আছে। কবির হেসে এক হাত বুকে টেনে নিল। মাহি, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এভাবেই পাশে থেকো, ভালোবাসি বউ পাখি। মাহি চুপচাপ শুয়ে রইল কবিরের বুকে। শান্তির জায়গা। আরও একটু চেপে গেল কবিরের দিকে। আহা, কি শান্তি! কবির মুচকি হাসল। মা ছেলেকে দেখে দুজনেই কপালে চুমু দিয়ে নিজেও চোখ বন্ধ করল। দুদিন তার ঘুমও হয়নি। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলতে থাকে। কবির মাহির জীবনেও চলছে আপন গতিতে। মাহি, এই মাহি। আম্মুই আম্মু। মাহি রান্না করছে, এখন ডাকে বিরক্ত সে। দেখ তো, বাপ ছেলে ডাকছে কেন? জি আম্মু। মাহি চুলার আঁচ কমিয়ে রুমের দিকে যায়। গিয়ে দেখে বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর চেঁচাচ্ছে। ছেলে হয়েছে একদম বাপের কপি। বাপ যা করবে তাকেও তাই করা লাগবে। 3.5 বছরের ছেলেকে নিয়ে তার চিন্তার শেষ নেই। কি হয়েছে কি? কাব্য, তোমার আম্মুকে বলো তো পাপাকে মর্নিং কিস দিতে। কাব্য আধো আধো করে বলে, আম্মু, পাপাকে টর্নিং কিস দাও। কিসের মর্নিং কিসি? আর আপনি ছেলেকে এসব কি শোনাচ্ছেন? বউকে ভালোবাসতে শেখাচ্ছি, বুঝলে? মাই বিরক্ত হয়ে বলে, আপনার ফালতু কাজ শেষ হলে দুইজনে রেডি হয়ে নিচে আসুন। দেখছিস তোর মাটা কেমন ঝাঁঝালো মহিলা? সকাল সকাল স্বামীকে আদর করে ডেকে তুলবে কিনা মেজাজ দেখাচ্ছে। আরে, আমি বউয়ের ভালোবাসার অভাবে একদিন টুস করে মরে যাব। বুঝলি বাবা, তোর মায়ের আমার প্রতি কোনো আদর নেই। কাব্য বাবার দিকে তাকিয়ে আছে, গভীর মুখে আসলে বোঝার চেষ্টা করছে তার বাবার কথা। কিন্তু তার মাথায় কি এখন এসব ঢুকবে? সে শুধু তাকিয়ে আছে। মাহি ছোট্ট একটা শ্বাস ফেলে রুম থেকে বের হয়। এটা কবিরের রোজগারের কাজ। তাকে ডেকে সকাল সকাল ছেলেকে বউকে ভালোবাসা নিতে কাব্য শোনান। এই যে মাহি, সকালে ভালোবাসার পরশ দিয়ে উঠে, এটা কবিরও জানে। মাহি সকালে উঠে বাবা ছেলেকে আদর করে কাব্যকে কবিরের কাছে শুইয়ে দিলে কবির ছেলেকে টেনে বুকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রোজ একটা ভালো লাগা কাজ করে মাহির। কবিরের উদ্দেশ্য হলো ঘুম থেকে উঠে বউ ছেলেকে একসাথে দেখা, এতে নাকি দিন ভালো যায়। তাই রোজ শুয়ে থেকে এভাবে ডাকাডাকি করা। মাহি মুখ বিরক্ত করে বসে আছে। সে কখন ফাংশন শুরু হয়েছে, লোকজন আসতে শুরু করেছে, কিন্তু এই বাপ ছেলের কোনো খোঁজ নেই। আজ কবিতার 7 মাসের অনুষ্ঠান। প্রায় 7 বছর পর তার কোল আলো করে একটা শিশু আসছে, তাই বেশ বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। কবিতার বড় একজন ডক্টর, খুব শান্তশিষ্ট মানুষ, অমায়িক ব্যক্তিত্বের মানুষ তিনি, খুবই ম্যাচিউর। এই যে বিয়ের এত বছর পরেও বাবু না হওয়ায় দোষ কিন্তু কবিতারই ছিল, তবু কখনো একটা টু শব্দ করেনি। আশেপাশে হাজারো মানুষের কথায় তিনি স্ত্রীর প্রতি একটু অভিযোগ করেননি। কবিতা আসামকে আরেকটা বিয়ের কথা বললে সে কি রাগ! শান্ত মানুষের রাগ ভয়াবহ হয়। মায়ের সাথে তার সম্পর্ক বেশ রমরমা, ছোট আপু বলে ডাকে তাকে আসাম। আবার মাঝে মাঝে বেয়ানো বলে। তার মেয়ের সাথে নাকি কাব্যর বিয়ে দিবে। এইসব শুনে কবিতা বলে, যদি ছেলে হয়। আসাম বেশ কনফিডেন্সের সাথে বলে, জি না বেগম সাহেবা, আমার তো তোমার মতো একটা পিচ্ছি কবিতাই চাই।
তাছাড়া ছেলে হলেও সমস্যা নেই, মাহির মেয়ে হলে দরকার পড়লে তার সাথে বিয়ে দেব। মাহি তখন হো হো করে হেসে ওঠে। কবি তার আসামির দিকে তাকিয়ে কথাগুলো মনে পড়ে মাহির। অজান্তে হেসে ওঠে। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে তাদের তিনজনের জন্য। এবার মাহি চরম রেগে রুমের দিকে এগোয়। এই বাপ ছেলে পেয়েছেটা কি? এদিকে মোহন আসতে শুরু করেছে, আর তাদের রেডি হওয়াই হচ্ছে না। হওয়াচ্ছি রেডি আছে, যেখানে সে মেয়ে হয়ে রেডি হয়ে ০.৫ ঘন্টা আগে থেকে বসে আছে, আর এরা বাপ ছেলে। মাহি গজগজ করতে করতে রুমে ঢুকতে হা হয়ে যায়। কবির কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করছে। কাব্যকে একটা টুলের ওপর দাঁড় করিয়েছে কবির। বাপ ছেলে সেম পাঞ্জাবি পরেছে, সেমভাবে চুল সেট করেছে। হাতের ঘড়িটাও সেম, শুধু ছোট বড় আর কি। জুতোটাও সেম। মাইকে দেখে কবির এক হাতে বুকে নিয়ে একটু হেলে বলে, এত সুন্দর লাগছে। ছেলেও বাপকে কপি করে বলে, এত সুন্দর লাগছে। মাই ছেলের কাণ্ড দেখে ফিক করে হেসে দেয়। এগিয়ে এসে ছেলের কপালে চুমু এঁকে দেয়। পাপাকেও তিসি দাও। কাব্যর কথায় মাহি অবাক হয় না। এটা নতুন কিছু না। না, দিব না, তোমার পাপা পচা। না, পাপা তালু। ভালো না চাই। হুম, তোর মায়ের হিংসায় বুঝলি? বাপ, আজ আমাকে তোর মায়ের থেকে সুন্দর লাগছে কিনা তাই। বুঝি বুঝি, সব বুঝি। ঘোড়ার ডিম বুঝেন। নিচে চলুন, সব গেস্ট আসা শুরু করেছে। কবির কাব্যকে কোলে নিয়ে মাহির কপালে চুমু এঁকে বলে, মাশাল্লাহ, আমার দ্বিতীয় বাবুর আম্মুর আজ অধিক সুন্দর লাগছে। কবির এর কথায় একরাশ মুগ্ধতা ফুটে ওঠে মাহির মুখে। আরও বেশি মুগ্ধ হয় যখন কাব্য বাবার মতো কপালে চুমু খেয়ে তার আলো আধো ভাষায় বলে, মাতাল্লাহ। তার পরের কথা কি বলেছে তার বাবার মনে পড়ছে না, তাই বাবার দিকে তাকিয়ে আছে। কবির ছেলের তাকানো দেখে হেসে বলে, সুন্দর লাগছে। কাব্যর চোখ মুখ তখনও গম্ভীর। তার বাবা যে এই ২ শব্দ বলেনি তাই সে জানে। কবির ছেলের এমন তাকানো দেখে শব্দ করে হেসে ওঠে, সাথে মাইও হেসে দেয়। মাহি, কবির, কাব্য নিচে আসতে সবাই হাঁ করে ওদের দেখছে। এত সুন্দর লাগছে তাদের। এই সুন্দর দৃশ্য আর একজন মানুষ মুগ্ধ হয়ে দেখছে, মেঘ। মাইকে না পাওয়ার বেদনা তার জীবনে হাহাকার সৃষ্টি করে একরাশ ব্যথা তৈরি করে এই বুকের মাঝে। তবু যখন মায়ের হাসি খুশি ভরা মুখটা দেখে তার ভালো লাগে। ভালোবাসলে তাকে পেতে হবে বলে কিছু নেই। এই যে সে সুখে আছে, ভালো আছে, এটাই তো অনেক। তাছাড়া কবিরের মতো ভালোবাসার একজন মানুষ পেয়ে সেও কম লাগে না। মামু। মেঘকে দেখে কাব্য গুটি গুটি পায়ে ছুটে আসে। মেঘ কাব্যকে কোলে তুলে হাতে বড় বড় ২টি চকলেট দেয়। এইটুকু হাতে চকলেট নিতে না পেরে বুকে নিয়ে জড়িয়ে ধরে। তা দেখে কবির এগিয়ে আসে। মেঘ আর কবিরের টুকটাক কথার মাঝেই মাহি এসে কবিরের পাশে দাঁড়ায়। ভাইয়া, ভাবিকে নিয়ে আসলে না যে? তোর ভাবি মায়ের বাড়ি আসতে চেয়েছিল, কিন্তু এই অবস্থায় জার্নি করে আসাটা ঠিক হবে না, তাই রেখে এসেছি। মেঘ ১.৫ বছর হয়েছে বিয়ে করেছে, পরিবারের জোরাজুরিতে। আর মায়ের কথায়, কারণ মাই এখন অন্য কারোর। তাছাড়া মাই নিজে বলেছে সে কবিরকে ভালোবাসে। মেঘ সবার কথা ভেবে বিয়ে করলেও মেনে নিতে বেশ সময় নেয়। সব জেনে কোনোদিন দ্বিমত পোষণ করেনি। অনামিকা ভালোবাসা হারানোর যন্ত্রণা সে বুঝে, তাই মেঘকে সময় দিয়েছে। ধীরে ধীরে দুজনে একে অপরকে মেনে নিয়েছে। তাদের বিয়ের ১০ মাসের মাথায় মা বাবা হওয়ার সৌভাগ্য হয় তাদের। এখন সে ৮ মাসের প্রেগনেন্ট। অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে গেছে। ছেলেকে বিছানায় শুয়ে চারপাশে মাইকে খোঁজে কবির। বেলকনিতে শাড়ির আঁচল দেখে সেখানে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মাহি বিচলিত হয় না। মাহি জানে একে, তাই ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। কবির ২ হাতে জড়িয়ে নেয়। কি ভাবছ এখানে দাঁড়িয়ে? ভাবছি আপনার বিষাক্ত ভালোবাসায় কিভাবে যে আত্মতা আসক্ত হয়ে গেলাম। এখন এই বিষাক্ত মানুষটা ছাড়া বড্ড অচল আমি। আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না কবির, এক মুহূর্ত না। ভালোবাসি আমার ২ বাবুর আব্বুকে, খুব ভালোবাসি। কবির স্তব্ধ হয়ে যায়। এত বছরে আজ প্রথম মাহি নিজ থেকে এত আবেগ মিশিয়ে ভালোবাসি বলেছে। এর আগে একবার রেগে বলেছিল, যেদিন কবির ২ দিন পর ফিরেছিল, আর সেদিন কবির বলেছিল ভালোবাসা মাহি। সেদিন অন্যভাবেই, তবে স্বীকার করেছিল সে কবিরকে ভালোবাসতে শুরু করেছে। কবির কিছু বলছে না দেখে পিছে ফিরে কবিরের উজ্জ্বল মুখটা দেখে মুগ্ধ হয় মাহি। দেখে বোঝা যাচ্ছে সামান্য একটু কথায় কতই না খুশি লোকটা। খুশিতে কিছু বলতে পারছে না। মাহি কবিরকে আরো অবাক করে দিয়ে সারা মুখে ভালোবাসা লেপ্টে দেয়। ভালোবাসি বড়মশাই, ভালোবাসি বউ পাখি, ভালোবাসি আমাদের বাবুদের আম্মুকে, অনেক ভালোবাসি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমন ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।
আপনাদের সাথে আমি ছিলাম ইফতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।